এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। কলকাতার আকাশে ড্রোন সদৃশ বস্তু সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। চূড়ান্ত ধাপে অভিযান, পুরো গাজা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শিগগিরই যুদ্ধবিরতির পথরেখা দেবে মস্কো, আশা ওয়াশিংটনের। যুক্তরাষ্ট্রে 2 ইসরায়েলি দূতাবাস কর্মীকে গুলি করে হত্যা। গাজায় ইসরায়েলি হামলায় 52 জন নিহত। ইসরায়েলের দাবি সত্ত্বেও গাজার এখনো পৌঁছায়নি ত্রাণ সহায়তা। পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা কেবল ভারত পাকিস্তানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বিলাওয়াল। কলকাতার আকাশে ড্রোন সদৃশ বস্তু সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। কলকাতায় রাতের আকাশে রহস্যজনক ড্রোন সদৃশ বস্তু উড়তে দেখা গেছে। বিষয়টি নিয়ে কলকাতার পুলিশ এবং প্রশাসনের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সোমবার রাতে শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকার আকাশে ড্রোনের মতো 8 থেকে 10টি বস্তু ঘোরাফেরা করতে দেখা গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ড্রোন সদৃশ বস্তুগুলো মূলত হেস্টিংস, বিদ্যাসাগর সেতু ও কলকাতার ময়দান অঞ্চলের আকাশের ঘোরাফেরা করে। সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর ফোর্ট উইলিয়াম সংলগ্ন এলাকায় এসব ড্রোন সদৃশ বস্তুকে সবচেয়ে বেশি ঘোরাফেরা করতে দেখা যায়। এই এলাকা উচ্চ নিরাপত্তা সম্পন্ন রেড জোন হিসেবে পরিচিত। এছাড়া পার্ক সার্কাস ও মহেশতলার আকাশেও এ ধরনের বস্তু দেখা যাওয়ার খবর পাওয়া গেছে। কলকাতা পুলিশ এসব ঘটনার তদন্ত শুরু করেছে এবং সম্ভাব্য নিরাপত্তার ঝুঁকি খতিয়ে দেখেছে। পুলিশ জানিয়েছে, ড্রোনগুলোর উৎস, নিয়ন্ত্রণ ও উদ্দেশ্য জানতে গোয়েন্দা বিভাগ ও সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হয়েছে। ঘটনায় কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটি প্রতিবেদন চেয়েছে। চূড়ান্ত ধাপে অভিযান, পুরো গাজা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল। চলমান আক্রমণাত্মক অভিযান শেষে ইসরায়েলি বাহিনী পুরো গাজা নিয়ন্ত্রণ করবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত ডিসেম্বরের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে তিনি এমন বার্তা দিলেন। বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নেতানিয়াহু বলেছেন, এই অভিযানে হামাস পরাজিত হবে এবং গাজার পুরো ভূখণ্ড ইসরায়েলের নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণ করবে। গত শনিবার থেকে শুরু হওয়া এই অভিযানকে চূড়ান্ত ধাপ হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, আমাদের বাহিনী শক্তিশালী আঘাত হানছে। এই হামলা গাজায় বিদ্যমান হামাসের শক্ত ঘাঁটির বিরুদ্ধে আরো জোরালো হবে। এই অভিযানের উদ্দেশ্যে উপত্যকায় যুদ্ধ সম্পন্ন করা। এছাড়া গাজার দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক বিমান হামলায় হামাসের সামরিক নেতা এবং সাবেক হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছেন বলে জানান তিনি। এদিন নেতানিয়াহু আরো বলেন, যদি কোনো ধরনের অস্থায়ী যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির চুক্তির সুযোগ থাকে তাহলে ইসরায়েল তাতে আলোচনা করবে। শিগগিরই যুদ্ধবিরতির পথরেখা দেবে মস্কো, আশা ওয়াশিংটনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে 2 ঘণ্টার বেশি সময় ধরে ফোন আলাপের পর ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, রাশিয়ার পক্ষ থেকে শিগগিরই যুদ্ধবিরতির একটি প্রস্তাবিত পথরেখা উপস্থাপন করা হতে পারে বলে ওয়াশিংটন আশা করছে। পথরেখা পেলে বোঝা যাবে মস্কো এই সংঘাত বন্ধের বিষয়ে ইতিবাচক কিনা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ে গত মঙ্গলবার কথা বলেন মার্কো রুবিও। তবে মস্কোর বিরুদ্ধে যুদ্ধ বন্ধের আলোচনা নিয়ে সময়ক্ষেপণের অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, যুদ্ধ ও দখলদারত্ব অব্যাহত রাখার লক্ষ্যে রাশিয়া সময়ক্ষেপণের মতো অপকৌশলের আশ্রয় নিয়েছে। গত সোমবার পুতিন ও জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। তাদের সঙ্গে কথা বলার পর ট্রাম্প জানান, যুদ্ধবিরতির জন্য শিগগিরই আলোচনা শুরু করবে মস্কো ও কিয়েভ। এর আগে গত শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা বৈঠক করেন। 3 বছরের মধ্যে 2 দেশের প্রতিনিধিদের মধ্যে প্রথম সরাসরি বৈঠক ছিল এটি। মার্কো রুবিও আরো জানান, রাশিয়ার পক্ষ থেকে পথরেখায় বিস্তারিত শর্ত তুলে ধরা হবে। এটা হলে আমরা একটি যুদ্ধবিরতির দিকে এগিয়ে যেতে পারব। একই সঙ্গে এতে করে বিস্তারিত আলোচনা এবং এই সংঘাতের প্রায় সমাপ্তি খুলে যাবে। যুক্তরাষ্ট্রের 2 ইসরায়েলি দূতাবাস কর্মীকে গুলি করে হত্যা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে 2 ইসরায়েলি দূতাবাস কর্মীকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। নিহতদের মধ্যে একজন পুরুষ কূটনীতিক ও একজন নারী দূতাবাস কর্মচারী। স্থানীয় পুলিশের বরাত দিয়ে সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশের প্রধান পামেলা এ স্মিথ জানান, রাত 9টা থেকে 8 মিনিটের দিকে গুলির খবর পান তারা, যখন ভুক্তভোগীরা একটি অনুষ্ঠান থেকে বের
বের হচ্ছিলেন তখনই এই ঘটনা ঘটে। ওয়াশিংটনের মেয়র বাউসার জানান, সন্দেহভাজন এক ব্যক্তিকে প্রাথমিকভাবে জাদুঘরের বাইরে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। এরপর ওই ব্যক্তি 4 জনের একটি দলের কাছে গিয়ে বন্দুক বের করে এবং গুলি চালায়। গুলি চালানোর পর সন্দেহভাজন 30 বছর বয়সী এক ব্যক্তি জাদুঘরের ভেতরে প্রবেশ করে। তখন তাকে গ্রেফতার করে জাদুঘরের নিরাপত্তারক্ষীরা। গাজায় ইসরায়েলি হামলায় 52 জন নিহত। গাজায় ইসরায়েলি সামরিক হামলায় অন্তত 52 জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় চিকিৎসা সূত্র। ইসরায়েল দাবি করেছে যে তারা 11 সপ্তাহের অবরোধের পর 93টি ত্রাণ ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে। তবে এখন পর্যন্ত মাত্র 5টি ট্রাক গাজা প্রবেশ করতে পেরেছে। এই পরিস্থিতিকে গাজায় সাহায্য বিতরণের অবকাঠামোগত ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। ত্রাণ সংস্থাগুলো বলছে এই সহায়তা ব্যাপক কম। এদিকে ব্রিটেন, ফ্রান্স ও কানাডা ইসরায়েলের প্রতি কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। পোপ ফ্রান্সিস বুধবার এক ভাষণে মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত এবং শত্রুতা বন্ধের আহ্বান জানিয়েছে। তিনি বলেন, শিশু, বৃদ্ধ ও অসুস্থদের জন্য এটি জীবন মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলি দাবি সত্ত্বেও গাজার এখনো পৌঁছায়নি ত্রাণ সহায়তা। ফিলিস্তিনের বিধ্বস্ত গাজায় কয়েক ডজন সহায়তা ট্রাক প্রবেশ করেছে বলে দাবি করেছে ইসরায়েল। তবে বুধবার পর্যন্ত অবরুদ্ধ উপত্যকায় কোনো ত্রাণ পৌঁছায়নি। 2 মার্চ থেকে ইসরায়েল গাজার উপর সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে। এর ফলে অবরুদ্ধ অঞ্চলে কোনো খাদ্য, চিকিৎসা সরবরাহ বা পণ্য প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে এই সপ্তাহে 90টিরও বেশি ত্রাণবাহী লরি গাজায় প্রবেশ করেছে। তবে গাজার ভেতরের সূত্রগুলো মিডল ইস্ট আইকে জানিয়েছে, কারেম আবু সালেম ক্রসিং এর ফিলিস্তিনির দিকে ওই ট্রাকগুলো আটকে রয়েছে। সাহায্য সংস্থাগুলো নিশ্চিত করেছে কোনো মানবিক ত্রাণ বিতরণ করা হয়নি। গাজার বেসামরিক পরিবহন সমিতির প্রধান নাহেদ সুহিবার আলা রবি টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 2 মার্চের পর থেকে গাজা উপত্যকায় কোনো সাহায্য প্রবেশ করেনি। ত্রাণগুলো কারেম আবু সালেম ক্রসিং এ এখনো আটকে আছে। পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা কেবল ভারত পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বিলাওয়াল, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা এবং হামলা পাল্টা হামলার ঘটনায় পারমাণবিক যুদ্ধের আশঙ্কার কথা জানিয়েছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারিদারি। তার মতে এই যুদ্ধ শুধু 2 দেশের জন্য নয়, বরং পুরো অঞ্চল ও এর বাইরে ভয়াবহ পরিণতি ডেকে আনবে। বর্তমান সংকট নিরসনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বিশ্বকে ভারতের আগ্রাসন সম্পর্কে জানাতে একটি উচ্চ পর্যায়ের কূটনৈতিক প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তান পিপলস পার্টির পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোর জারিদারি বুধবার ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভারতের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সন্ত্রাসী এক হামলার ঘটনার পর 2 দেশ কিভাবে পারমাণবিক যুদ্ধের কাছাকাছি চলে যেতে পারে তা আমরা দেখেছি। বিলাওয়াল ভুট্টো এই পরিস্থিতিকে নতুন স্বাভাবিক হিসেবে প্রতিষ্ঠিত করার ভারতীয় প্রচেষ্টার কঠোর সমালোচনা করেন এবং এটিকে উভয় দেশের জন্য অকল্যাণকর বলে মন্তব্য করেন।